এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 কন্টেম্পোরারি স্টাডিজ CC03 চ্যাপ্টার 1, যার আমরা ইতিমধ্যে 12টা পর্ব আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 13 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা বিশ্ববিদ্যালয় কমিশন এবং লর্ড কার্জনের শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা করছিলাম। আজকে আগের পর্বে লর্ড কার্জনের শিক্ষা সংস্কারের মধ্যে ভারত সরকারের শিক্ষা সংস্কার নামক একটি সুপারিশ সেই নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো এখানে ভারত সরকারের শিক্ষা সংস্কার 1904 প্রাথমিক শিক্ষা সম্পর্কে কি সুপারিশ করেছিল। ভারত সরকার শিক্ষা সংস্কার 1904 প্রাথমিক শিক্ষা সম্পর্কে সুপারিশ করে যে এক প্রাদেশিক সরকার শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ অর্থ বড় অংশ প্রাথমিক শিক্ষার খাতে ব্যয় করবে, সেই সাথে আঞ্চলিক ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সংগৃহীত অর্থ কেবলমাত্র প্রাথমিকের জন্যই ব্যয় হবে। তো প্রাদেশিক সরকার তারা প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেবে, সেই সাথে আঞ্চলিক ক্ষেত্রেও যে অর্থ সংগ্রহ হবে শিক্ষার জন্য সেটাও প্রাথমিকের জন্যই খরচ করা হবে। প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানে বাজেট যে অর্থ বরাদ্দ করবে তা ডিপিআই এর অনুমোদন সাপেক্ষ হতে হবে। পরিবেশের প্রয়োজনকে ভিত্তি করে গ্রাম অঞ্চল ও শহর অঞ্চলের জন্য ভিন্ন পাঠ্যক্রম প্রস্তুত করতে হবে। অর্থাৎ গ্রামে এক ধরনের পরিস্থিতি পরিবেশ, শহরের পরিস্থিতি পরিবেশ আলাদা, সেই জন্য দুই অঞ্চলের জন্য দু রকমের পাঠ্যক্রম রাখতে হবে। শিক্ষার মাধ্যম হতে হবে মাতৃভাষাকে, সেই সাথে প্রাথমিক শিক্ষকদের শিক্ষাগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণ শিক্ষণ বা শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে এবং শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে। তা না হলে শিক্ষকদের শিক্ষাদান কর্মসূচির প্রতি আগ্রহ থাকবে না। নেক্সট হচ্ছে প্রাথমিক শিক্ষাকে গণশিক্ষার রূপ দিতে হবে। এর জন্য শিক্ষাকে নানাভাবে আকর্ষণীয় করে তুলতে হবে। প্রাথমিক শিক্ষার প্রসার ও গুণমানের দিকে নজর দিতে হবে। পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আর্থিক অনুদানের ব্যবস্থা বাতিল করতে হবে। যদি পরীক্ষার ফলাফল ভালো হয় কোনো স্কুলে, তাহলে সেই স্কুলই সবসময় আর্থিক অনুদান পেয়ে আরও উন্নত হবে। কিন্তু যেগুলো হয়তো খুব সাধারণ মানের শিক্ষার্থীরা আসে, তাদের যদি অনুদানের ব্যবস্থা না থাকে, তাদেরকে সুযোগই না দেওয়া হয়, তাহলে তারা এগিয়ে যেতে পারবে না। পরের প্রশ্ন হচ্ছে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ভারত সরকারের শিক্ষা সংস্কার 1904 কোন নীতি গ্রহণ করে, বা মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জনের বক্তব্য সিদ্ধান্ত কি ছিল। বিশ্ববিদ্যালয় ও কলেজীয় শিক্ষায় কার্জন যে নীতি গ্রহণ করেছিলেন, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রেও একই নীতি ঘোষণা করেন, যা 1904 খ্রিস্টাব্দের শিক্ষা ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত বলে ঘোষিত হয়। এই প্রসঙ্গে কার্জন মন্তব্য করেন যে 1882 থেকে 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত মাধ্যমিক শিক্ষার দ্রুত প্রসার ঘটে, কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিক্ষা প্রতিষ্ঠান বদলে কোচিং কেন্দ্র বলাই সঠিক। বহু মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকারিতা হতাশাজনক, তাই মাধ্যমিক শিক্ষা সংস্কার অত্যন্ত জরুরি। তো মাধ্যমিক শিক্ষার প্রসার ঘটেছিল ঠিকই, কিন্তু শিক্ষার যথার্থতা আসেনি, সেই জন্য সংস্কার অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। পরের প্রশ্ন হচ্ছে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জন কোন নতুন নীতি গ্রহণ করে, সেই নীতি সম্পর্কে লেখুন। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জন নতুন নীতি গ্রহণ করে, তার দুটি প্রধান দিক ছিল। এক হচ্ছে নিয়ন্ত্রণ ও দুই উন্নয়ন। নিয়ন্ত্রণ অর্থাৎ সরকার বিভিন্ন বেসরকারি উদ্যোগে নিয়ন্ত্রণের চেষ্টা করে, অর্থাৎ এক ছিল বিভাগীয় অনুমোদন। বিভাগীয় অনুমোদন ব্যতীত কোনো নতুন মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা যাবে না। সাহায্যপ্রাপ্ত বা সাহায্যপ্রাপ্ত নয় সব মাধ্যমিক বিদ্যালয়কেই বিভাগীয় অনুমোদন নিতে হবে, তা না হলে সেই বিদ্যালয় স্বীকৃত বিদ্যালয় হবে না। নেক্সট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। শিক্ষার্থীদের ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাঠানোর জন্য মাধ্যমিক বিদ্যালয়গুলিকে শুধুমাত্র বিভাগীয় অনুমোদন নিলে হবে না, সেই সাথে পাশাপাশি বিশ্ববিদ্যালয়েরও অনুমোদন গ্রহণ করতে হবে। এছাড়াও নিয়ম করা হয় যে অনুমোদনহীন বিদ্যালয় থেকে অনুমোদিত ছাত্রকে বিদ্যালয়ে ভর্তি করা হবে না। অর্থাৎ কোনো বিদ্যালয়ে যদি বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় অনুমোদন না নেয়, তাহলে তাকে অন্য কোনো সেই বিদ্যালয় থেকে কোনো ছাত্র পাশ করলেও তাকে কোনো বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সাপেক্ষ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, ভর্তিও নেওয়া হবে না। অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয়ের সরকারি অনুমোদন, একমাত্র অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয়ে সরকারি অনুমোদন পাবে। সরকার অনুমোদিত পরীক্ষায় ছাত্র প্রেরণ করতে পারবে এবং বৃত্তি পাওয়ার যোগ্য হবে। অর্থাৎ এই দুই বিভাগ থেকে অনুমোদন পেলেই সেই বিশ্ববিদ্যালয় বা সেই বিদ্যালয়গুলিকে তাদের শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে এবং তাদের পরীক্ষার যে ফলাফল সেটাকেও গুরুত্ব দেওয়া হবে।
দ্বিতীয় হচ্ছে উন্নয়ন। মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। এগুলি হলো অনুমোদনের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের জন্য প্রচুর পরিমাণে আর্থিক অনুমোদনের ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। পাঠ্যক্রমকে প্রয়োজনীয় ও ব্যবহারিক করে তুলতে হবে, সব রকম প্রচেষ্টা করতে হবে তার জন্য। ঘোষণা করা হয় মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা, তবে এই স্তরে উন্নত মানের ইংরেজি ভাষার শিক্ষারও ব্যবস্থা করতে হবে। ছাত্র বেতন, ছাত্র সংখ্যা ও সরকারি নিয়ন্ত্রণের বিষয়টিকে ব্যক্ত করতে হবে। বিদ্যালয় পরিদর্শনের ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির জন্য এই সকল সুপারিশ করা হয়। এর পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় শিক্ষার বিভিন্ন দিকের বিকাশ তথা শিক্ষার অন্যান্য দিকের উন্নয়নের জন্য লর্ড কার্জন ও ভারত সরকারের শিক্ষা সংস্কার 1904 কি প্রকারের প্রস্তাব রাখে আলোচনা করো। তো শিক্ষার বিভিন্ন দিকের ও অন্যান্য বিষয়ের উন্নতির জন্য সুপারিশগুলি হল: 1. ভারতীয় শিল্পকে উন্নত করতে ব্যর্থ হওয়ায় নান্দনিক শিল্পকে উন্নত করার ব্যবস্থা করতে বলা হয়। লর্ড কার্জনের মতে এইসব বিদ্যালয়ের বিষয় পদ্ধতি সংগঠনের সংস্কার একান্ত প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে কৃষিবিদ্যার উন্নতির জন্য কলেজগুলিতে যোগ্য অধ্যাপক ও উপযুক্ত উপকরণের ব্যবস্থা করতে হবে। মিডিল ও হাই স্কুলে কৃষিবিদ্যাকে বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। এর মধ্যে দিয়ে কার্জন কৃষকদের প্রশিক্ষিত করার প্রচেষ্টা করেছিলেন। সরকারি নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হবে ধর্মনিরপেক্ষ নীতি শিক্ষা সংক্রান্ত বিষয়টি, অর্থাৎ ধর্মনিরপেক্ষ কিন্তু নীতি শিক্ষা এখানে থাকবে। তারপরের পয়েন্ট, কার্জন উপলব্ধি করেছিলেন যে ভারতীয় প্রাচীন শিল্পগুলি যথাযথভাবে সংরক্ষণ হয়নি। এর জন্য তিনি একটি পৃথক আর্কিওলজি বিভাগ স্থাপন করে 1904 খ্রিস্টাব্দের প্রাচীন শিল্পগুলি সংরক্ষণের আইন অনুমোদনে পশ্চাতে কার্জনের বিশেষ ভূমিকা ছিল। তো প্রাচীন শিল্পগুলিকে সংরক্ষণের কথাও তিনি ভেবেছিলেন। স্ত্রী শিক্ষা প্রসারের জন্য অধিক সংখ্যক আদর্শ বিদ্যালয় স্থাপন ও শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সেই সাথে ভারতীয় শিক্ষার ক্ষেত্রে কার্জনের অন্যতম প্রধান অবদান হলো ভারতবর্ষের ডাইরেক্টর জেনারেল অফ এডুকেশনের পদ সৃষ্টি করা। এই ছিল শিক্ষার অন্যান্য দিকের উন্নতির জন্য বেশ কিছু কর্মসূচি। পরের প্রশ্ন হচ্ছে, লর্ড কার্জনের সৃষ্ট ডাইরেক্টর জেনারেল অফ এডুকেশন পদের প্রধান ভূমিকা সমূহ আলোচনা করো। লর্ড কার্জন 1899 থেকে 1905 ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে ডাইরেক্টর জেনারেল অফ এডুকেশন পদটি সৃষ্টি করেন। এই পদের মূল কাজ ছিল সমগ্র ভারতের শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ও উন্নত করা। এই পদের ভূমিকা ছিল: 1. সমগ্র ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার তত্ত্বাবধান করা, অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ এডুকেশন সমগ্র দেশের শিক্ষার কার্যক্রমের উপর নজরদারি করত এবং শিক্ষার মান রক্ষা করত। শিক্ষা সংক্রান্ত নীতি প্রণয়নের সহায়তা, ব্রিটিশ সরকারের শিক্ষানীতি প্রণয়নে পরামর্শ প্রদান করা ছিল এই পদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। নেক্সট হচ্ছে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ। বিশ্ববিদ্যালয়গুলির কার্যক্রম, পাঠ্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ রাখা ছিল ডাইরেক্টর জেনারেল অফ এডুকেশনের অন্যতম কাজ। 4 নম্বর পয়েন্ট, প্রাদেশিক শিক্ষা দপ্তরের সঙ্গে সমন্বয়। বিভিন্ন প্রদেশের শিক্ষা দপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধন করে শিক্ষা ব্যবস্থাকে এক সূত্রে গাঁথা ছিল এই পদের অন্যতম দায়িত্ব। এবং শিক্ষার মান উন্নয়ন ও সংস্কার, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা পদ্ধতি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই ছিল এই পদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই লর্ড কার্জনের সৃষ্ট এই ডাইরেক্টর জেনারেল অফ এডুকেশন পদটি ভারতীয় শিক্ষা ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং আধুনিক শিক্ষার কাঠামোগত গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন। এগুলো মূলত 2 নম্বর 7 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ।